হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা প্রশ্নবিচিত্রার ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভের 4 নম্বর যে প্রশ্নপত্রটা ছিল সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল যে লঘু অ্যাসিডের সাথে হাইড্রোজেন গ্যাস যুক্ত হতে পারে না বা হাইড্রোজেন গ্যাসকে মুক্ত করতে পারে না যে ধাতুটি, সেটি কি? তাহলে সেটি আমাদের অ্যান্সার হবে কি না কপার। কারণ কি না, কপার হচ্ছে একটা কম সক্রিয় ধাতু। এটি লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস কিন্তু উৎপন্ন করতে পারে না। 2 নম্বর প্রশ্ন ছিল যে ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। আমরা দেখেছি বাথরুমে বা টয়লেটে আমরা কি দেখেছি না, অ্যামোনিয়া হচ্ছে একটা ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। হাইড্রোজেন সালফাইড কিরকম হয় না, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। 3 নম্বর হচ্ছে জলের চাপ কোন দিকে ক্রিয়া করে না, জলের ঊর্ধ্বচাপ, পার্শ্বচাপ, নিম্নচাপ তিনটাই সমান, তাই জলের চাপ কি হবে না, সব দিকেই কিন্তু ক্রিয়া করে। 4 নম্বর সময় বাড়ার সাথে সাথে অবাধে পতনশীল বস্তুর বেগ কি হয়, ক্রমশ বাড়তে থাকে। গ্যালিলিও সূত্র থেকে পড়েছি। 5 নম্বর 3 কেজি ভরের বস্তুকে পৃথিবীর যে বল দিয়ে টানবে তাহলে কি হবে, ডাব্লিউ সমান আমরা জানি সূত্র ভর গুণিত অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ 3 গুণিত 9.8 করলে আমরা পাবো 19.4 নিউটন। 6 প্রশ্ন ছিল যে নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বলটি কি? তাহলে নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিয় বল ক্রিয়া করে। তাহলে নিউক্লিয় বল হচ্ছে অত্যন্ত শক্তিশালী বল, যা নিউক্লিয়াসের প্রোটন আর নিউট্রনগুলোকে একত্রে কিন্তু ধরে রাখে। 2 দাগে বলেছিল যে বায়ুমণ্ডলীয় চাপে জল পারদ অপেক্ষা কত গুণ বেশি উঠতে পারবে না, বায়ুমণ্ডলীয় চাপে জল কিন্তু 13.6 গুণ বেশি উঠতে পারবে। কখন কোন বস্তু ডুবে ভাসবে না, যখন বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হবে তখন বস্তুটি ভাসবে। যখন বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি হবে তখন ডুবে যাবে। আর যখন বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব সমান হবে বস্তুটি কিন্তু নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকবে। 3 দাগে ছিল যে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? তাহলে পচা ডিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। 4 দাগ ছিল যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের বর্ণ কিরকম হয়ে থাকে না, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের বর্ণ কালো বর্ণের হয়ে থাকে, MnO2 দিয়ে লেখা হয়ে থাকে এর সংকেত। কাঁচকে যদি আমরা সিল্ক দিয়ে ঘষি তাহলে কি হবে, কাঁচ ও সিল্কের কোন আধানে আহিত হবে। দেখো, কাঁচকে যদি আমরা সিল্ক দিয়ে ঘষি, সিল্ক থেকে কি হবে, ইলেকট্রনগুলো কাঁচে যেতে থাকবে, ফলে সিল্কে ইলেকট্রনের সংখ্যা কমতে থাকবে। আর যেহেতু ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত হয়, তার জন্য নেগেটিভ চার্জটা সিল্কে কমতে থাকবে, পজিটিভ বাড়তে থাকবে। তাই জন্য কি হয়ে যাবে, সিল্ক হয়ে যাবে ধনাত্মক আধানে আহিত। এবং কাঁচে কি হবে, ইলেকট্রনগুলো যাওয়ার ফলে ইলেকট্রনের আধিক্য ঘটবে এবং নেগেটিভ চার্জ বাড়তে থাকবে, তার জন্য কাঁচ হয়ে যাবে ঋণাত্মক আধানে আহিত। তাহলে ঘর্ষণের ফলে কি হয়, কেবল ইলেকট্রনের স্থানান্তরের কারণেই এই আধানটা তৈরি হয়ে থাকে। 6 বলেছে যে কোনো বস্তুকে ন্যূনতম কত বেগে ছোঁড়া হলে সেটি পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যায়, তো সেটাকে আমরা জানি যে মুক্তিবেগ বলা হয় বা এসকেপ ভেলোসিটি। এর একটা নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে 11.2 কিমি/সেকেন্ড। সবচেয়ে হালকা এবং সবচেয়ে ভারী অধাতু, সবচেয়ে হালকা অধাতু হচ্ছে হাইড্রোজেন এবং সবচেয়ে ভারী অধাতুর মধ্যে পড়ে অ্যাস্টাটিন। নেক্সট হচ্ছে 8 দাগে ছিল যে অক্সিজেন O2- এবং Cl- আয়নের দুটো সর্বস্থ অক্ষে ইলেকট্রন সংখ্যা কত? তো আমরা সকলেই জানি 8 ও 16 অক্সিজেনের এটা হয়ে থাকে এবং ক্লোরিনের হয়ে থাকে 17Cl35। তাহলে O2- হয়েছে মানে গ্রহণ করেছে, তার জন্য কি হয়েছে, অ্যানায়নে পরিণত হয়েছে। তাহলে যদি অক্সিজেনের 8টা থাকে তাহলে এর ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে 2-6, কে কক্ষে দুটো, এল কক্ষে 6টা। তাহলে এখানে যদি আমি 2- হয়েছে মানে আরো বাড়তি দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। অর্থাৎ এখানে দেখো যে অক্সিজেনের থাকে 8টি ইলেকট্রন এবং স্বাভাবিক ইলেকট্রন সংখ্যা 6, অতিরিক্ত 2টি ইলেকট্রন এসেছে। এবং Cl- ক্ষেত্রে কি হবে না, Cl- ক্ষেত্রে আমরা জানি যে সর্বস্থ কক্ষে কটা থাকবে। দেখো, ক্লোরিনের ক্ষেত্রে এমনিতে সর্বস্থ কক্ষে 2, 8, 10 এবং 7, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে Cl- মানে একটি যদি গ্রহণ করে, D- হয়েছে অর্থাৎ সর্বস্থ কক্ষে একটি ইলেকট্রন থাকবে, অতিরিক্ত তাহলে একটি ইলেকট্রন থাকবে। নেক্সট বলেছে যে 10 কেজি ভরের একটি ব্লককে টেবিলের উপর রাখা আছে, ব্লক আর টেবিলের সংযোগস্থলের ক্ষেত্রফল দেওয়া আছে। চাপের মান কত হবে, চাপ সমান হয় প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে বল 10 কে ইন্টু 9.8 করলে আমরা এখানে 98 নিউটন এবং ক্ষেত্রফল আছে 0.25, যেটা যদি ভাগ করি তাহলে পাবো 392 পাস্কাল। নেক্সট বলেছে অক্সাইডগুলো কি প্রকৃতির, জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এরা কি ধরনের অক্সাইড না, উভধর্মী অক্সাইড। এবং যেহেতু কার্বন অধাতু তার অক্সাইড কি হয়, আম্লিক অক্সাইড, তাহলে CO2 আম্লিক। এবং ম্যাগনেসিয়াম ধাতু তার অক্সাইড কি হবে, ক্ষারীয় প্রকৃতির। একটা ছোট পেরেকের টুকরো জলে ডুবে যায়, কিন্তু তার চেয়ে অনেক ভারী স্টিলের বাটি ভাসে কেন? কারণ ছোট পেরেকের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে বেশি হওয়ায় ডুবে যায় এবং স্টিলের বাটির আকার এমন যে তার দ্বারা অপসারিত জলের ওজন তার নিজের ওজনের চেয়ে বেশি হয়, তাই সেটি ভাসে। মূলত আপাত ঘনত্ব আর প্লবতার ধারণার উপর এটি নির্ভরশীল। তড়িদাহিত দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল সংক্রান্ত কুলম্ব কি বলেছিল না, যদি দুটো বিন্দু আধান থাকে,
একটা Q1 এবং একটা যদি Q2 বলে থাকি, তাহলে তারা যদি পরস্পর থেকে r দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল। যদি সমপ্রকৃতির সমজাতীয় আধান হয়ে থাকে তাহলে বিকর্ষণ হবে, বিপরীত আধান হয়ে থাকলে আকর্ষণ হবে। অর্থাৎ এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা কি হয়, আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধানের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল আধানদ্বয় সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে থাকে। নেক্সট বলেছে লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে যদি স্টিম চালনা করি তাহলে কি হবে। দেখো লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে যদি আমরা স্টিম চালনা করি তাহলে ফেরোসোফেরিক অক্সাইড উৎপন্ন হয় এবং হাইড্রোজেন গ্যাস 3Fe + 4H2O, Fe3O4 + 4H2। লাইফ সায়েন্সে আছে যে অতিরিক্ত অক্সিজেন পরিবহনের জন্য পাখিদের রক্তে কি থাকবে, না হিমোগ্লোবিন। 2 বলেছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম কি, না রাইবোজোম, এছাড়াও সেন্ট্রোজোমও হবে, তাহলে রাইবোজোম হবে অ্যান্সার। 3 নম্বর বলেছে পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া এবং পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, এটাকে কি বলা হয়, স্নায়বিক সমন্বয়। 2 নম্বর আছে সত্য মিথ্যা, মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে, তাহলে এটা কি হবে, বহিঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি কিন্তু গঠন করে না, এটা হচ্ছে মিথ্যা। কারণ আমরা দেখেছি যে মাইটোকন্ড্রিয়া দেখতে এরকম বাদাম খোলের মতো হয়ে থাকে। তাহলে এর যে এটা বহিঃপর্দা, এর ভিতরের যে পর্দা সেটা হচ্ছে অন্তঃপর্দা। সেটা কি হয়, না এরকম করে ভিতরের পর্দা ভিতরের দিকে ভাঁজকে আঙুলের মতো কিছু প্রবর্ধক সৃষ্টি করে। এই যে আঙুলের মতো যে প্রবর্ধক, এগুলোকেই আমরা কিন্তু ক্রিস্টি বলে থাকি। তাহলে বহিঃপর্দা এটা হচ্ছে আমাদের বাইরের পর্দা এবং এটা হচ্ছে আমাদের ভিতরের পর্দা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বহিঃপর্দা ভাঁজ নয়, অন্তঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে। তাহলে এটা মিথ্যা হবে। ক্রোমোজোম সংখ্যার সঙ্গে প্রজাতি কিভাবে সম্পর্কিত, না প্রতিটি প্রজাতির কোষে ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট থাকে। 3 নম্বর বলেছে বিসদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। তাহলে এদের মধ্যে দেখো প্রাইমোর্ডিয়াল ইউট্রিগাল, কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, এগুলো সমস্ত উদ্ভিদ কোষে পাওয়া যায়। আর সেন্ট্রোজোম কোথায় দেখা যায়, প্রাণী কোষে পাওয়া যায়। একটি জবা ফুলকে কেটে যদি তার বিভিন্ন অংশ দেখতে হয় তাহলে আমরা কোন ধরনের অণুবীক্ষণ যন্ত্র নেব, না যৌগিক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করব। 5 নম্বর বলেছে যে শূন্যস্থান পূরণ করো, ভাজক কলা, স্থায়ী কলা, ভাজক কলা, স্থায়ী কলা, বজ্র পদার্থ সঞ্চয় কি হবে, না বজ্র পদার্থ। দেখো ভাজক কলা হচ্ছে নতুন কোষ তৈরি করে, স্থায়ী কলা বিভিন্ন কাজ করে এবং বজ্র পদার্থ সঞ্চয় করে। তাহলে এখানে স্থায়ী কলা ভাজক কলার জায়গায় এখানে আমরা লিখতে পারি নতুন কোষ সৃষ্টি, নতুন কোষ সৃষ্টি। আর স্থায়ী কলা কি করে, বজ্র পদার্থ সঞ্চয় করে। নেক্সট বলেছে একটা নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করতে। তাহলে বই দেখে নেবে, নিউক্লিয়াসের চিত্র বইতে পেয়ে যাবে এবং এই অংশগুলো চিহ্নিত করবে। এবং ইউক্যারিওটিক কোষ কাকে বলবো, না যে কোষে একটা সুগঠিত নিউক্লিয়াস থাকবে এবং নিউক্লিয় পর্দা দ্বারা আবদ্ধ থাকবে, এছাড়াও অন্যান্য অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট ইত্যাদি উপস্থিত থাকে, তাদেরকে আমরা বলে থাকি ইউক্যারিওটিক কোষ। সূত্রাকার শৈবাল কি হয়, সূত্রাকার হচ্ছে স্পাইরোগাইরা। রাইবোজোম কোথা থেকে উৎপত্তি লাভ করে, না রাইবোজোম হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকা যে ঘন গোলাকার অংশ নিউক্লিওলাস থেকে উৎপত্তি লাভ করে। এবং ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণুটির সক্রিয়তা বৃদ্ধি পায়, না লাইসোজোমের সক্রিয়তা বৃদ্ধি পায়। তাহলে এই ছিল আমাদের 4 নম্বর যে স্কুলটি তার সলিউশন।